আ- আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা। স্যার। আচ্ছা। আহ, শুভ সন্ধ্যা। বেলুড় মঠ বিদ্যাচর্চা পরিবারে আপনাদের সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাই। আমাদের আজ থেকে নতুন ডব্লিউবিপিএসসির ব্যাচ শুরু হচ্ছে। জানিয়ে রাখি যে আমাদের এই ব্যাচে সপ্তাহে 4 দিন করে ক্লাস এবং আনলিমিটেড মক টেস্ট, ভিডিও রেকর্ডিং এবং স্টাডিমেট প্রিন্টেড কপি আমরা প্রোভাইড করব। তবে একটা বিষয় যে জানিয়ে রাখি যে স্টাডিমেট তো আমাদের আছেই ডিটেলসে দেওয়া। তাছাড়াও যেহেতু আমাদের এটা কম্পিটিটিভ এক্সাম, সেক্ষেত্রে আমাদের খুঁটিয়ে বই পড়া এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ একটি বইকে আমরা কিভাবে খুঁটিয়ে পড়ব সেই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং পিএসসির যে সিলেবাস আছে তাতে যতগুলো আমাদের পাঠ্য আছে সেগুলোকে আমরা খুঁটিয়ে পড়ব। আজকের যে বিষয় কাব্যের কুমার সম্ভব, সেখানেও স্যার দেখাবেন যে কাব্যের বই কেমনভাবে পড়তে হয় এবং কেমনভাবে প্রশ্ন করে করে পড়তে হয় খুঁটিয়ে, সেই জায়গাগুলো স্যার দেখাবেন আজকে। আজকে আমাদের যিনি এক্সপার্ট আছেন কুমার সম্ভব পড়ানোর জন্য, আমাদের সকলেরই পরিচিত ডক্টর সুব্রজিৎ সেন মহাশয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় অধ্যাপক ডক্টর সুব্রজিৎ সেন মহাশয়। সুব্রজিৎ স্যারকে আমার পক্ষ থেকে এবং সমস্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে প্রণাম জানিয়ে আজকের যে বিষয়ের ক্লাস সেটা শুরু করার জন্য স্যারকে অনুরোধ জানাচ্ছি। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, দাঁড়াও। আচ্ছা, দেবব্রতকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রীদের সাথে আরেকবার কিছু বলার, কিছু জ্ঞান চর্চার সাথে নিজেকে সম্পৃক্ত করার সুযোগ করে দেওয়ার জন্য। পিএসসির যে সিলেবাসের জন্য, যে অংশের জন্য আমাকে দেবব্রত পড়াতে বলেছে সেটা হচ্ছে কুমার সম্ভবের প্রথম স্বর্গ। আমরা টেক্সটে যাওয়ার আগে কিছু প্রারম্ভিক বিষয় আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করব। যে স্টাডি মেটেরিয়ালস নিশ্চয়ই তোমাদের কাছেও রয়েছে, সেটা তো রয়েছে। তার সাথেও আমি আরো কিছু অতিরিক্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো আশা করব তোমরা খাতায় নোট করবে। যেটা স্যার আমাদের কাছে এখন স্টাডি মেটেরিয়াল নেই। আচ্ছা ঠিক আছে, আমি শেয়ার করছি, তোমরা দেখে নাও। নিশ্চয়ই দেবব্রত তোমাদেরকে দিয়ে দেবে। আমার কাছে যেটা রয়েছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। বা পরেও যেটা পাবে, দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এই যে অংশটা তোমাদেরকে স্টাডি মেটেরিয়ালস হিসেবে দেয়া হবে বা আমি শেয়ার করছি, এটাই আশা করি তোমাদেরকে দেয়া হবে। কিন্তু তার বাইরেও অতিরিক্ত আরো কিছু কথা বলবো, যেটা তোমরা নিশ্চয়ই খাতায় নোট করবে বা মনে রাখার চেষ্টা করবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম কথা হচ্ছে, যে গ্রন্থটি আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে কুমার সম্ভব। কুমার সম্ভব সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, এটা কার লেখা? কালিদাসের লেখা। এবং সেই কালিদাসের লেখা, সেই প্রসঙ্গে বলতে গেলে কালিদাসের দুটি মহাকাব্যের কথা আমরা জানি, একটা হচ্ছে রঘুবংশ এবং একটা হচ্ছে কুমার সম্ভব। এবং কালিদাস এমন একজন সংস্কৃত সাহিত্যের ব্যক্তিত্ব, যাকে অবলম্বন করে আমাদের যে ধ্রুপদী সংস্কৃত সাহিত্য, সেই সাহিত্যকে আমরা ভাগ করে থাকি।
কালিদাসের পূর্ববর্তী যুগ, কালিদাসের যুগ এবং কালিদাসের পরবর্তী যুগ। আমরা হয়তো অনেকেই জানি, কালিদাসের সাহিত্যের ইতিহাসে পড়েছি যে কালিদাসের পূর্ববর্তী যুগ বলতে আমরা ভাসকেই শুধুমাত্র বুঝি। কালিদাসের যুগ নিয়ে, কালিদাসের কাল নিয়ে অনেক মতবিরোধ রয়েছে, একটা সিদ্ধান্তে আসা সম্ভব নয়। তবুও মোটামুটি ভাবে বিভিন্ন যা সিদ্ধান্ত, তাতে মোটামুটি ভাবে খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে খ্রিস্টাব্দ ষষ্ঠ শতাব্দীর মধ্যে, খ্রিস্টপূর্ব দ্বিতীয় মানে যীশু খ্রিস্টের জন্মের 200 বছর আগে থেকে খ্রিস্টাব্দ মানে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর পর, এই এদিকে 600 আর এদিকে 200, এই 800 বছরের বিরাট ব্যবধানের মধ্যে কোনো একটা সময়ে হয়তো কালিদাস জন্মগ্রহণ করেন বলে সমালোচকরা মনে করেন, কিন্তু স্থির সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। খ্রিস্টপূর্ব দ্বিতীয়ের আগে যাবে না, কারণ তাহলে তার আগে শুধুমাত্র ভাস আসবে। ঠিক আছে, কারণ কালিদাসের বিভিন্ন জায়গায় ভাস ও সৌমিল্য কবিপুত্র আদি নাম এরকম উদ্ধৃতি পাচ্ছি। ভাস তার গ্রন্থতে মোটামুটি ভাবে, কালিদাস তার গ্রন্থগুলিতে ভাসের কথা উল্লেখ করছেন, তাহলে ভাস কালিদাসের পূর্ববর্তী হবে, এটা নিয়ে কোনো সংশয় নেই। তাহলে ভাসের পরবর্তী হবেন কালিদাস। ঠিক আছে, কিন্তু মোটামুটি ভাবে বিভিন্ন যা সিদ্ধান্ত সেই অনুযায়ী দেখলে মোটামুটি ভাবে খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে খ্রিস্টাব্দ ষষ্ঠ শতাব্দীর মধ্যে কোনো একটা সময়ে কালিদাস জন্মগ্রহণ করেছেন বলে মনে করা হয়ে থাকে। ঠিক আছে, এবং আরো কিছু কিছু উদ্ধৃতি যেগুলো পরবর্তীকালে, যেগুলো অলংকার গ্রন্থগুলো রয়েছে, সেই অলংকার বাণভট্টের গ্রন্থতে, হর্ষচরিতে বা দণ্ডির কাব্যাদর্শতে আমরা কালিদাসের উল্লেখ পাচ্ছি। দণ্ডির কাব্যাদর্শ বা বাণভট্টের সময়কাল 7ম শতাব্দী। তাহলে বাণভট্টের গ্রন্থে এবং দণ্ডির গ্রন্থে যেহেতু কালিদাসের উল্লেখ পাওয়া যাচ্ছে, কালিদাসের বিভিন্ন উদ্ধৃতির উল্লেখ পাওয়া যাচ্ছে, সেদিক থেকে আমরা বলতে পারি যে এদের পূর্ববর্তী, 7ম শতাব্দীর পূর্ববর্তী। সেই জন্যই সচেতন ভাবেই আমি বললাম খ্রিস্টপূর্ব দ্বিতীয় থেকে খ্রিস্টাব্দ ষষ্ঠ শতাব্দীর মধ্যে কোনো একটা সময়ে কালিদাসের সময়কাল বলে মনে করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে কালিদাসের যেগুলো কাব্যগ্রন্থ, দুটো মহাকাব্য আমরা পাচ্ছি। প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম, এখানেও দেখুন লেখা আছে যে একটা রঘুবংশ এবং একটা হচ্ছে কুমার সম্ভব। এবং তোমার যদি কালানুক্রমিক বিচার করতে হয় কোন গ্রন্থ কালিদাসের আগে কোন গ্রন্থ পরে, তাহলে মোটামুটি ভাবে যা তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, তাহলে প্রথম কালিদাসের যে গ্রন্থটি কালিদাস লেখেন তার নাম হচ্ছে ঋতুসংহার। প্রথম কালিদাসের গ্রন্থ হচ্ছে ঋতুসংহার। ঋতুসংহারের পরে যদি কোনো গ্রন্থ লিখে থাকেন তার নাম হচ্ছে কুমার সম্ভব। তারপরে হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, তারপরে হচ্ছে মেঘদূত। ক্রমটা মনে রাখবে, ঋতুসংহার, কুমার সম্ভব, মালবিকাগ্নিমিত্রম, মেঘদূত। এখানে আবার একটা অংশ রয়েছে, কেউ কেউ বলেন যে কুমার সম্ভবের প্রারম্ভিক অংশটা কালিদাসের প্রথম জীবনের লেখা এবং কুমার সম্ভবের শেষাংশটা কালিদাসের শেষ জীবন। পুরোটা হয়তো এক সময় লিখছেন না, কিছুটা অংশ কালিদাসের হয়তো কুমার সম্ভবের প্রথম অংশটা, প্রথম কয়েকটি স্বর্গ জীবনের প্রারম্ভিক ভাগে লিখছেন এবং শেষ অংশগুলো কালিদাস জীবনের শেষ অংশে গিয়ে লিখছেন, মেঘদূতেরও পরে লিখছেন। তারপরে বিক্রমবর্ষীয়ম, তারপরে রঘুবংশ, তারপরে হচ্ছে শকুন্তলা। দেখো শকুন্তলা কালিদাস শ্রেষ্ঠ কৃতি। জীবনের শেষ প্রহরে এসে, জীবনের সন্ধিক্ষণে এসে কালিদাস শকুন্তলা লিখছেন, রঘুবংশ লিখছেন, তার আগে হচ্ছে বিক্রমবর্ষীয়ম, তার আগে কুমার সম্ভবের শেষ অংশ, তার আগে মেঘদূত, তার আগে মালবিকাগ্নিমিত্রম, আর শেষ দুটোতে হচ্ছে কুমার সম্ভবের প্রথম অংশ
আর একদম কালিদাসের জীবনের প্রথম কাব্য হচ্ছে ঋতু সংহার। সেই জন্য ঋতু সংহারে কোনো পরিপক্কতা কালিদাসের পাওয়া যাচ্ছে না সেরকম স্যার কোনটা স্ট্যান্ডার্ড। একবার বলুন না। হ্যাঁ, নোট করো। প্রথমে হচ্ছে ঋতু সংহার, 2 নাম্বার হচ্ছে কুমার সম্ভবের প্রাথমিক কয়েকটি স্বর্গ, 3 নাম্বার হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, 4 নাম্বারে হচ্ছে মেঘদূত, 5 নাম্বার হচ্ছে কুমার সম্ভবের শেষাংশ, 6 নাম্বারে হচ্ছে বিক্রমবর্ষীয়ম, আর 7 নাম্বারে হচ্ছে রঘুবংশ। স্যার 5 নম্বরে কি বললেন স্যার? ঋতু সংহার, কুমার সম্ভবের প্রারম্ভিক অংশ, 3 নাম্বারে মালবিকাগ্নিমিত্রম, 4 নাম্বারে মেঘদূত, 5 নাম্বারে কুমার সম্ভবের শেষাংশ, 2 নাম্বারে কুমার সম্ভবের প্রথম অংশ, 5 নাম্বারে কুমার সম্ভবের শেষাংশ, তারপরে বিক্রমবর্ষীয়ম, তারপরে রঘুবংশ, তারপরে শকুন্তলা। তাহলে এটা যদি আমি দেখি তাহলে ক্রমে নিশ্চয়ই কুমার সম্ভবের প্রথম অংশ, কুমার সম্ভবের শেষ অংশ এরকম হয়তো আসবে না। তাহলে ক্রমটাতে হ্যাপাজার্ড হতে পারে। তাহলে আমাদেরকে কুমার সম্ভবের প্রথম অংশ এবং শেষ অংশটাকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এক জায়গায় নিয়ে এলে আমাকে ওই 2 নাম্বার স্থানে তার জীবনের প্রথম 2 নাম্বার কাব্যটাই কিন্তু আমাকে কুমার সম্ভব ধরতে হবে। তার কারণ দেখো, কুমার সম্ভবের অষ্টম স্বর্গ, কুমার সম্ভবটা বেসিক্যালি কিন্তু একটা সম্ভোগ শৃঙ্গারের কাব্য, পিওরলি সম্ভোগ শৃঙ্গারের কাব্য। একদম হরপার্বতীর চূড়ান্ত রতিক্রিয়ার বর্ণনা, পার্বতীর শারীরিক বর্ণনা, সম্ভোগের বর্ণনা এক একটা স্বর্গ জুড়ে বর্ণিত হচ্ছে, এক একটা শ্লোক জুড়ে পরের পর শ্লোক বর্ণনা করে যাচ্ছেন কালিদাস। এই ধরনের লেখাগুলো সাধারণভাবে কবিরা তার জীবনের প্রাথমিক পর্বে এই ধরনের সম্ভোগের বর্ণনা, শরীর কেন্দ্রিক বর্ণনার প্রাধান্য প্রত্যেকটা কবির জীবনের প্রাথমিক পর্যায়ে আমরা সাধারণভাবে লক্ষ্য করে থাকি। যত শেষের দিকে যায় তত ভোগবাদ থেকে আধ্যাত্মবাদে সে রূপান্তরিত হয়। সেই জন্য এই ধরো মেঘদূত বা এই ধরো বিক্রমবর্ষীয়ম, তারপরে রঘুবংশ, তারপরে শকুন্তলা, এতে দেখো ক্রমান্বয়ে তার বর্ণনাটা শরীর কেন্দ্রিক বর্ণনা থেকে আস্তে আস্তে মন কেন্দ্রিক এবং আধ্যাত্মিকতার ভরা বর্ণনা বেশি পাওয়া যাচ্ছে। সেই জন্য হয়তো মনে করা হয়, সমালোচকরা মনে করে থাকেন যে কালিদাসের প্রথম জীবনের 2টো কাব্যের মধ্যে একটার যদি নাম ঋতু সংহার হয়, ঋতু সংহার কোনোভাবে খুব পরিপক্ক মানের কাব্য নয়, কিন্তু তুলনামূলকভাবে অন্য কাব্যের তুলনায় আমি বলছি, কালিদাসের সব কাব্যই শ্রেষ্ঠ, কিন্তু তুলনামূলক বিচারে আমাকে যদি মাপকাঠিটা যদি মানের দিক থেকে হয় তাহলে কিন্তু প্রথম 2-4টে কাব্যের মধ্যে খুব উচ্চাঙ্গের কিন্তু কাব্য নয় কিন্তু ঋতু সংহার। ঠিক আছে, এইটা একটু মাথায় রাখবে। আচ্ছা, আরো অনেক টাব্যের নাম পাবে। কেউ বলে 29টা নাকি কাব্য কালিদাস লিখেছেন, কেউ কেউ কোনো গ্রন্থে পাওয়া যায় কালিদাসের নাম দিয়ে প্রায় 29টা গ্রন্থ রয়েছে, কাব্য নাটক মহাকাব্য 29টা রয়েছে, কিন্তু তার কোনো প্রামাণ্য নথি আমাদের কাছে নেই। এমনও হতে পারে কালিদাস তখনকার দিনের এমন একজন প্রতাপশালী, একজন প্রভাবশালী একজন কবি ছিলেন, অন্যান্য কবিরাও হয়তো নিজে কাব্য লিখে কালিদাসের নাম দিয়ে চালিয়ে দিচ্ছেন বাজারে চলার জন্য। কালিদাসের নাম দিলেই লোকে হয়তো বই কিনবে, লোক হয়তো বই পড়বে, তার প্রভাব প্রতিপত্তি বাড়বে। এইরকমও কিছু কিছু যুক্তি সমালোচকরা করে থাকেন।
সেই জন্য বাড়তে বাড়তে 7টা কাব্য সাধারণভাবে কালিদাসের, সেটা বাড়তে বাড়তে প্রায় 29টা কাব্যে গিয়ে পৌঁছেছে। এইটাই তার কারণ। বা হয়তো এমন হতে পারে কালিদাসের নামে অন্যান্য সমসাময়িক কোনো কবি টবি ছিলেন, সেই কবি এই কবি এক নাকি সেই আমরা বিচারে আমরা যাব না, আমাদের প্রয়োজনও নেই। তাহলে মোটামুটি ভাবে তোমার কালিদাসের 2টি মহাকাব্য আমরা জানি, কালিদাসের 3টি নাটক সেটাও আমরা জানি, কালিদাসের একটি যদি বলো খণ্ডকাব্য বা দ্রুতকাব্য সেটা হচ্ছে তোমার বা গীতিকাব্য, সেটা হচ্ছে মেঘদূত। এই হচ্ছে প্রথম একটা বিষয়। দ্বিতীয় বিষয়ের মধ্যে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে কুমার সম্ভব কাব্যে দেখো লেখা আছে এখানে 17টি স্বর্গে বিভক্ত কুমার সম্ভব কাব্য। এবারে মুশকিলটা হচ্ছে কুমার সম্ভব কাব্যের যারা শ্রেষ্ঠ টিকাকার তাদের মধ্যে একজন হচ্ছেন অবশ্যই মল্লিনাথ সুরি, মহামহোপাধ্যায় মল্লিনাথ সুরি। মল্লিনাথ কিন্তু তোমার পুরোটা 17টি স্বর্গের কথা কিন্তু বলেননি, 8টি স্বর্গের কিন্তু টিকা কিন্তু মল্লিনাথ লিখেছেন। কেউ কেউ বলেন হয়তো 8টি স্বর্গই হচ্ছে, যেহেতু মল্লিনাথ সংস্কৃতের এমন একজন টিকাকার যিনি প্রায় সমস্ত কাব্যগ্রন্থের মহাকাব্যের টিকা রচনা করেছেন, তাহলে শুধুমাত্র কুমার সম্ভবে এসেই কেন 9টিতে বা 8টি স্বর্গে এসে কেন থেমে গেলেন? কেউ কেউ বলেন যে হয়তো 8টি স্বর্গই হয়তো বা তোমার কালিদাসের লেখা, সেই জন্য হয়তো মল্লিনাথ 8টি স্বর্গের টিকা লিখেছেন, তার পরবর্তী স্বর্গগুলো হচ্ছে তার পরবর্তী কোনো কবিরা হয়তো লিখেছেন, অতএব সেইগুলোকে ধরার দরকার নেই। কিন্তু মল্লিনাথ প্রথম 8টি স্বর্গে টিকা লিখেছেন। কেউ কেউ বলেন কুমার সম্ভব 8টি স্বর্গে রচিত, কেউ কেউ বলেন না আরো তো পরে 9টা স্বর্গ পাওয়া যায়, অতএব 17টি স্বর্গ। এরপর দেখতে হবে প্রশ্নতে কি আছে, সেই হিসাবে বুদ্ধি করে কাজটা করতে হবে। যদি 17, 16তে না যায়, যদি 5, 6, 7, 8-এ যদি থাকে তাহলে নিশ্চিতভাবে তোমরা 8 লিখবে। যদি দেখো 8 না নেই 17 রয়েছে তাহলে 17 লিখবে। এইভাবে কিন্তু উত্তরটা লেখার চেষ্টা করবে। এবং প্রথমেই আমি বলেছি যে কুমার সম্ভব কালিদাসের প্রথম জীবনের যেমন রচনা, সেরকম এই গ্রন্থটিতে রস যদি বিচার করতে হয় তাহলে আমাকে শৃঙ্গার রস বলতে হবে। আরো পরিষ্কার করে বললে আমাকে সম্ভোগ শৃঙ্গারের কথাই কিন্তু এখানে প্রাধান্য আমাকে দিতে হবে। ঠিক আছে? এবং কালিদাস হচ্ছেন বৈদর্ভীতির কবি, সমস্ত গুণপেতা বৈদর্ভী। আমাদের যে 10টা গুণ রয়েছে বা 3টে গুণ রয়েছে, সমস্ত গুণের সমপ্রাধান্য থাকে বৈদর্ভীতিতে, সেই জন্য কুমার সম্ভবটাও বৈদর্ভীতির কাব্য। এবং যদি গুণ বলো কোন গুণের প্রাধান্য বেশি, সেটা হচ্ছে অবশ্যই প্রসাদ গুণের প্রাধান্য বেশি। সেটা কালিদাসের কি কুমার সম্ভব বলো, কি রঘুবংশ বলো, কি শকুন্তলা বলো, কম বেশি সব জায়গাতেই বৈদর্ভীতি এবং প্রসাদ গুণের প্রাধান্যই কিন্তু বেশি। ঠিক আছে? আচ্ছা, টিকা। আচ্ছা, এরপরে হচ্ছে যে জায়গাটা বলার, সেই জায়গাটা হচ্ছে এই যে কুমার সম্ভব কাব্যটি, সেই কুমার সম্ভব কাব্যের নামকরণটা কুমার সম্ভবম। এক কথায় বললে কুমার কার্তিকেয়, এখানে কুমার বলতে কার্তিকেয়র কথা বলা হচ্ছে। কার্তিকেয়র সম্ভব, সম্ভব মানে হচ্ছে জন্ম, অর্থাৎ কার্তিকের জন্মবৃত্তান্ত নিয়ে এই কুমার সম্ভব কাব্যটি লেখা। এবং এই যে তোমার কার্তিকের উৎপত্তি বা জন্মবৃত্তান্ত উপজীব্য করে কালিদাস কুমার সম্ভব কাব্যটি লিখলেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমার আশ্চর্যজনকভাবে যদি 8টা স্বর্গের কুমার সম্ভবটা যদি মেনে নিই, 8ম স্বর্গে কিন্তু কুমারের জন্মের উৎপত্তি কিন্তু নেই। কুমারের জন্মের উৎপত্তি 10ম স্বর্গে রয়েছে।
অষ্টম স্বর্গে কিন্তু নেই। যদি কুমার সম্ভবের অর্থ যদি হয় কুমারের সম্ভব, সম্ভব মানে জন্ম বা জন্মোৎপত্তি, কার্তিকের জন্মোৎপত্তি, তার বর্ণনা কিন্তু দশম স্বর্গে রয়েছে। সেই যুক্তি দিয়ে কেউ কেউ বলেন দেখুন বাবু ওই দশম স্বর্গ পর্যন্ত কুমার সম্ভবকে টানতে হবে, কারণ কুমার সম্ভবের যে নামকরণ সেটা সার্থক তখনই হবে যতক্ষণ আমি দশম স্বর্গে যাব। সেই দিক থেকে দশম স্বর্গের কুমার সম্ভব, এইটাও কেউ কেউ বলে থাকেন। আবার কেউ কেউ বলেন না, সপ্তদশ স্বর্গে যেখানে তারকাসুরের বধের বর্ণনা, সপ্তদশ স্বর্গে কিসের বর্ণনা? তারকাসুরের বধের বর্ণনা। সপ্তদশ স্বর্গটা হচ্ছে তারকাসুরের বধের বর্ণনা। সপ্তদশ স্বর্গে তারকাসুরের বধের বর্ণনা পর্যন্ত কালিদাস লিখেছেন। আর একটা তো বললাম, যুক্তি দিলাম যে অষ্টম স্বর্গ থেকে, এবার যারা বলে যা না আটটা স্বর্গ পর্যন্তই কালিদাস কুমার সম্ভব লিখেছেন, তাদের একটা যুক্তি যদি হয় মল্লিনাথ, তাহলে আরেকটা যুক্তি হবে অষ্টম স্বর্গের পর থেকে সপ্তদশ স্বর্গ পর্যন্ত বহু জায়গায় অশ্লীলতা দোষ দেখতে পাওয়া যাচ্ছে, যেটা কাব্যের পক্ষে উপাদেয় নয়। এবং কাব্যের শেষাংশগুলোতে সেই রমণীয়ত্ব, সেই আহ্লাদজনকত্ব, চমৎকারিত্ব কিন্তু পাওয়া যাচ্ছে না, যেটা কুমার সম্ভবের প্রথম পর্যায়ে দেখতে পাওয়া যাচ্ছে, প্রথম আটটাতে দেখতে পাওয়া যাচ্ছে। সেই যুক্তিতেও অনেকে বলে থাকেন। এবং দ্বিতীয় কথা হচ্ছে অষ্টম স্বর্গে দেখো জগৎ জননী দুই মানে শিব এবং পার্বতীর সুরত বর্ণনা রয়েছে, রতির বর্ণনা রয়েছে, যেটা আলংকারিক দিক থেকেও খুব উৎকৃষ্ট মানের নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা রুচিকরও নয়। একজন দেবদেবীর শারীরিক সম্ভোগের বর্ণনা, যারা আমরা আস্তিকতায় বিশ্বাস করি তাদের কাছে দেবদেবীর বর্ণনাটা আমাদের কাছে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। অতএব সেটা অষ্টম স্বর্গে যে জগৎ জননীর সুরত বর্ণনার বর্ণনা রয়েছে, ঠিক আছে, এবং এই অংশটা কখনো আলংকারিক দিক থেকে রুচিকর নয়, অলংকার শাস্ত্র সম্মতও নয়। সেই দিক থেকে এটা হতে পারে যে অষ্টম স্বর্গটাও মেবি কালিদাসের রচনা নয়। নাহলে এইরকম কালিদাসের মতন যিনি শিব ভক্ত, তার পক্ষে এইরকম তার বর্ণনা তিনি করতে পারতেন না। সেই যুক্তিতে মল্লিনাথ এই তথ্যটা এখানে হয়তো ঠিক নয়। মল্লিনাথ কিন্তু আটটা স্বর্গ লিখছেন না, সপ্তম স্বর্গ পর্যন্তই কিন্তু টিকা লিখছেন। অন্তত গুরুনাথ বিদ্যানিধি তার গ্রন্থে এটাই অন্তত বলছেন যে অষ্টম স্বর্গও নয়, অষ্টম স্বর্গ হতেই পারে না, কারণ অষ্টম স্বর্গ আলংকারের দিক থেকে গ্রহণযোগ্য নয়। এক, দু নম্বর হর পার্বতীর লীলার শারীরিক বর্ণনা, সম্ভোগের বর্ণনা থাকছে, যেটা আস্তিকতার দিক থেকে গ্রহণযোগ্য হতে পারে না। তিন নাম্বার, যেটা অশ্লীলতা দোষ দুষ্ট। অতএব অষ্টম স্বর্গ থেকেই সেটা কালিদাসের রচনা বলে অনেকে মনে করেন না। এবং মল্লিনাথ সঞ্জীবনী যে টিকা, মল্লিনাথের টিকার নাম হচ্ছে সঞ্জীবনী, যে টিকাতে উনি 7টা স্বর্গের টিকা লিখেছেন, 8টা স্বর্গের কিন্তু টিকা লেখেননি। অতএব প্রশ্ন দেখে তোমার উত্তরটা করতে হবে। প্রশ্ন হতে পারে মল্লিনাথ কটি স্বর্গের কুমার সম্ভব টিকা লিখেছেন? তার উত্তর হবে 7টি। অষ্টম স্বর্গের কিসের বর্ণনা পাওয়া যাচ্ছে? অষ্টম স্বর্গে মুখ্যত জগৎ জননী অর্থাৎ জনক এবং জননী অর্থাৎ পার্বতী এবং পরমেশ্বরের সুরত বর্ণনা, রতিক্রিয়ার অত্যন্ত চূড়ান্ত সম্ভোগের বর্ণনা রয়েছে, যেটা কখনোই অলংকার শাস্ত্র। স্বর্গের বললেন মল্লিনাথ সপ্তম, 7 পর্যন্ত মল্লিনাথ টিকা লিখছেন। অষ্টম স্বর্গেতে যে বর্ণনা সেটা বলছি আমি। অষ্টম স্বর্গতে পার্বতী এবং পরমেশ্বরের সুরত বর্ণনা পাওয়া যাচ্ছে, যেটা অলংকার শাস্ত্র সম্মত নয় এবং যেটা কখনো আস্তিকতার দিক থেকে রুচিকর হতে পারে না। অতএব এবং তার সাথে সাথে
প্রথমের অংশটা যতটা হৃদয়ের কাছে আহ্লাদযোগ্য, পরের অংশটা ততটা নয়। বোঝা গেল? অতএব কালিদাস কতটা লিখেছেন এই সংশয় থেকেই যাচ্ছে। হ্যাঁ, কিছু প্রশ্ন করছি। স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, নিশ্চয়ই, বলো। স্যার প্রশ্নটা হচ্ছে যে যদি জিজ্ঞাসা করা হয় যে কুমার সম্ভবের কটি স্বর্গ, তাহলে কি বলবো 7টা স্বর্গ না 8টা না 17টা? ওইটাই আমি বলছি যে এটা একটা কনফিউশনের কোশ্চেন, যে এটা তো আপনি বললেন যে কালিদাস 8টা স্বর্গ মানে সপ্তম পর্যন্ত লিখেছেন, তার পরের গুলো অন্য কেউ লিখেছে, কালিদাসের লেখা নয়। দেখো, ওখানে যদি মাল্টিপল চয়েস যদি থাকে তাহলে নিশ্চয়ই যারা প্রশ্ন করবেন তারা এইরকম কোনো প্রশ্ন করবেন না। হয়তো থাকবে 17, 14, 15, 16, 17, এইরকম থাকলে 17তে যাবে। যদি দেখো 7 এবং 8-এর মধ্যে একটা রয়েছে, যেটা থাকবে সেটাতে যাবে। মনে করো 4, 5, 6, 7, তাহলে 7-এ যাবে। যদি থাকে 8, 10, 14, 16, তাহলে 8-এ যাবে। এইভাবে উত্তরটা করতে হবে, বুঝে উত্তরটা। ওই জন্য আমি যুক্তিগুলো দিলাম, নাহলে আমি বলে বেরিয়ে যেতাম দেখো 17টা স্বর্গ মল্লিনাথ। তাহলে আপনি একদম শিওর যে মানে কালিদাস 7th অ্যাক্ট পর্যন্ত মানে 7টা স্বর্গ 7th ক্যান্টো পর্যন্তই আর কি লিখেছেন? আমি সিওরিটির কথা বলিনি, আমি শুধু যুক্তিগুলো দিচ্ছি। আমি বলতে চাইছি যে মল্লিনাথ, আমার যুক্তির আধারটা এটাই যে মল্লিনাথ 7টা স্বর্গ পর্যন্ত, হ্যাঁ 7টা সপ্তম পর্যন্ত টিকা লিখেছেন। মল্লিনাথ এমন একজন টিকাকার যিনি কালিদাস কেন সব কবির প্রত্যেকটা কাব্য মহাকাব্যে নাটক টিকা লিখছেন। হঠাৎ করে কুমার সম্ভবে এসে সাথে কেন থেমে গেলেন? বুঝতে পারছো? এইটাই হচ্ছে আমার যুক্তির আধার। সেই জন্য বলছি, যেহেতু মল্লিনাথ সপ্তম স্বর্গ পর্যন্ত টিকা লিখেছেন, মেবি কালিদাস সপ্তম পর্যন্তই লিখেছিলেন। আমি অষ্টমে কেন যাচ্ছি না? তার কারণ অষ্টমের স্বর্গটা যেহেতু রতিক্রিয়ার বর্ণনা, যেটা অলংকার সম্মত নয়, যেটা রুচিকর নয়, সহৃদয়ের কাছে গ্রহণযোগ্য নয়, যেটা অশ্লীলতা দোষদুষ্ট, এবং এই অশ্লীলতা দোষটা হচ্ছে কাব্যের একটা নিত্য দোষ, যে দোষটা থাকলে কাব্যটা নষ্ট হয়ে যায়, সেই দোষের কথা আমি অষ্টম স্বর্গে পাচ্ছি। তাহলে কালিদাসের মতন একজন মহাকবি কিভাবে এইরকম দোষদুষ্ট একটা অংশ লিখতে পারেন? এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ মল্লিনাথের টিকা লেখাটা। সেই জন্য আমি বলছি 7। কিন্তু মাল্টিপল চয়েস যদি থাকে, প্রশ্নের 4টে অপশন দেখে তোমাকে বুঝে উত্তরটা করতে হবে। আমি বোঝাতে পেরেছি? 7, 8 না 17 যেরকম অপশনে থাকবে তার উপর ডিপেন্ড। একদম ঠিক আছে। এমন হবে না, যারা প্রশ্ন করবেন তারা নিশ্চয়ই এত অজ্ঞ হবেন না যারা 7, 8, 17 তিনটেই দেবেন। এটা হবে না, ঠিক আছে? শুধু মাথায় রাখবেন যুক্তিগুলো এই, ঠিক আছে? এরপরে দ্বিতীয়, আচ্ছা, সঞ্জীবনীর টিকার নাম হচ্ছে, মল্লিনাথের টিকার নাম হচ্ছে সঞ্জীবনী, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা বলার, অর্থাৎ অষ্টম স্বর্গের বিষয়টা আমি একটু বলে দিলাম। আচ্ছা, দশম স্বর্গের বিষয়টা হচ্ছে এই কুমারোৎপত্তি। দশম স্বর্গটা কিন্তু কুমারের উৎপত্তি, কিন্তু দশম স্বর্গ। আচ্ছা, এরপরে যে জিনিসটা কিন্তু কুমার সম্ভবের মুখ্য প্রতিপাদ্য বিষয়, কুমার কার্তিকের জন্ম এবং হর পার্বতীর মিলন, এটা কিন্তু কুমার সম্ভবের মুখ্য প্রতিপাদ্য বিষয়। স্বাভাবিকভাবে হর পার্বতীর মিলন হলেই কুমারের উৎপত্তি সেক্ষেত্রে অবশ্যম্ভাবী। সেই যুক্তিতেই স্বাভাবিকভাবে হতে পারে মহাকবি হয়তো গ্রন্থ সমাপ্তি করেছেন বা করেননি, সেটা যেহেতু অত্যন্ত বিবাদাস্পদ, সেই জায়গায় আমাদের গিয়ে কোনো লাভ নেই। কিন্তু এই যে কালীর প্রশ্ন আছে অনেক জায়গায়, যে এই যে কুমার সম্ভবের যে কথাংশটা, সেটা কালিদাস কোথা থেকে পেলেন? এটা তার কল্পনা, নাকি এটা পূর্বাচার্যদের পূর্ব কবিদের কাব্য থেকে তিনি এটা গ্রহণ করেছেন? কোন জায়গায় এই কুমারের উৎপত্তির বর্ণনা বা কুমার সম্ভবের
7টা স্বর্গ বা 8টা স্বর্গ বা 17টা স্বর্গের যা প্রতিপাদ্য বিষয়, তার সাথে কোন গ্রন্থের সাযুজ্য রয়েছে সেটা দেখলেই মোটামুটি ভাবে পাওয়া যাবে যে কুমার সম্ভবের এই যে বৃত্তান্তটা, কুমারের উৎপত্তি, কার্তিকের উৎপত্তির কথাটা কালিদাস কোথা থেকে পেলেন। মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি মহাভারতে, তার সাথে ব্রহ্মপুরাণে। নোট করবেন, আমি জানি না এখানে রিপিট করুন। বলবো বারবার বলবো, টেনশন নেই। 1 মিনিট। আচ্ছা, এই অংশটা আমি একটু বলে দিই। এই যে টেক্সটটা যেটা শেয়ার করা আছে, কুমার সম্ভবের যে বিভিন্ন টিকাকার, মুখ্য টিকাকার অবশ্যই মাথায় রাখতে হবে মল্লিনাথ। যদি আধুনিক কোন টিকাকারের নাম বলতে হয় তাহলে হরিদাস সিদ্ধান্ত বাগীশ। প্রশ্ন হতে পারে কুমার সম্ভবের একজন বাঙালি টিকাকারের নাম কি, তাহলে কিন্তু হরিদাস সিদ্ধান্ত বাগীশ, জীবানন্দ বিদ্যাসাগর। ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, যেটা বলছিলাম যে যদি দুজন বাঙালি টিকাকারের নাম বলতে হয় তাহলে একটা হরিদাস সিদ্ধান্ত বাগীশ, একটা হচ্ছে জীবানন্দ বিদ্যাসাগর। এটা আমি একটু পরে বলছি, দেখে বলতে হবে। হরিদাস সিদ্ধান্ত বাগীশের টিকাটার নাম কি সেটা আমি দেখে পরে বলছি। আচ্ছা, আরেকটা যেটা বলার, এখানে তথ্যটা বলে দিই। হ্যাঁ, এখানে দেখুন এই যে কুমার সম্ভবের দেখা যাচ্ছে কি, কুমার সম্ভবের নামটি কার্তিকের জন্ম বৃত্তান্ত। কুমার মানে দেব সেনাপতি, কার্তিকের অপর নাম, সম্ভব কথার অর্থ হলো জন্ম। জ্যোতিভূষণ চাকির মতে কাব্যটির নামকরণের উৎস হচ্ছে বাল্মীকি রচিত রামায়ণের এই শ্লোকটি। দেখা যাচ্ছে কি? না, দেখা যাচ্ছে না? না স্যার। 1 মিনিট, না স্যার। 1 মিনিট, 1 মিনিট। দেখা যাচ্ছে এবারে? হ্যাঁ স্যার, এবার দেখা যাচ্ছে। এই যে বলছে যে জ্যোতিভূষণ চাকির মতে কাব্যটির নামকরণের উৎস হচ্ছে বাল্মীকি রচিত রামায়ণের এই শ্লোকটি। এসোতে রাম গঙ্গায়া বিস্তর অভিহিতময়া কুমার সম্ভবশ্চৈব ধন্য পুণ্য, ধন্যতে একটা বিসর্গ হবে, ধন্য পুণ্যস্তয়া এবচ। এই শ্লোকটি অন্তত জ্যোতিভূষণ চাকি, যিনি যদু সম্ভব সংস্কৃত সাহিত্য সম্ভারের এই কুমার সম্ভবের গ্রন্থের অনুবাদ করেছিলেন, প্রথম বাংলা অনুবাদ করেছিলেন, সেই জ্যোতিভূষণ চাকির অন্তত মতে যে এই যে এসোতে রাম গঙ্গায়া, অর্থ দেখো লেখা আছে রাম
আমি বিশ্বামিত্র তোমাকে গঙ্গার বৃত্তান্ত এবং কার্তিকের উৎপত্তি সবিস্তারে বললাম। এই পৃথিবীতে যে মনুষ্য কার্তিকের ভক্ত হয় সে দীর্ঘ আয়ু, পুত্র পৌত্র লাভ করে তাদের সাথে এক লোকে বাস করে থাকে। এটা অন্তত জ্যোতিভূষণ চাকির মতে এইটা এখানে একটা তথ্য দেওয়া আছে, কিন্তু আমি একটু ডিটেলড একটু এই প্রসঙ্গে আলোচনা করব। একটু খুঁটিয়ে পড়াটা দরকার, কি পড়বে তো কেউ জানে না, একটু খুঁটিয়ে পড়াটা যেটা বলবো সেটা একটু পারলে সম্ভব হলে নোট করবে। দেখো, মহাভারতে সাথে সাথে এখানে বলছে রামায়ণের কথা বলছে, কিন্তু মহাভারতে ব্রহ্মপুরাণে, ব্রহ্মবৈবর্ত পুরাণে, কালিকা পুরাণে কুমার সম্ভবের এই যে বৃত্তান্ত, কুমারের জন্ম উৎপত্তির কথা পাচ্ছি আমরা, সেটা যেমন ব্রহ্মপুরাণে রয়েছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে, কালিকা পুরাণে রয়েছে। কিন্তু শিবপুরাণের কয়েকটা শ্লোকের সাথে হুবহু তোমার কুমার সম্ভবের শ্লোকগুলোর সাম্যতা পাওয়া যাচ্ছে। কি পুরাণ? শিবপুরাণের সাথে। কেউ কেউ মনে করেন শিবপুরাণের দ্বারা মহাকবি অনুকৃত করে শিবপুরাণ থেকে তথ্য সংগ্রহ করে হয়তো কুমার সম্ভবের এই গ্রন্থটি উনি লিখছেন। ঠিক আছে, কিন্তু আবার কেউ কেউ বলেন যে না, এইটা যুক্তিটা গ্রহণযোগ্য কেউ নয়, কারণ যে অংশতে শিবপুরাণে যে অংশতে কুমার সম্ভবে কুমারের জন্মবৃত্তান্ত পাওয়া যাচ্ছে সেটা অনেকটা অর্বাচীন কালের লেখা হতে পারে, অর্বাচীন কোনো পণ্ডিত এটা যোগ করে দিয়েছেন, অতএব এবং সেই শিবপুরাণের ওই অংশটা বেদব্যাসের নাম দিয়ে চালিয়ে দিয়েছেন, এরকম কেউ কেউ বলে থাকেন। কিন্তু শিবপুরাণের অনেক অংশের শ্লোকগুলোর সাথে হুবহু তোমার কুমার সম্ভবের জন্মবৃত্তান্তের বর্ণনার হুবহু শ্লোক অন্তত 3-4টে জায়গায় শ্লোকগুলো হুবহু মিলে যাচ্ছে প্রায়। ঠিক আছে, কিন্তু মোটামুটি ভাবে যদি বিচার বিশ্লেষণ করা যায় তাহলে মোটামুটি ভাবে এই রামায়ণের কিছুটা অংশ, কেউ কেউ বলেন মহাভারতের কিছুটা অংশ, এই জায়গা থেকেই অন্তত এইটা লেখা। বিশেষত তোমার যে বর্ণনার আমরা পাচ্ছি, যদিও রামায়ণ, মহাভারত, ব্রহ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মৎস্য পুরাণ, কালিকা পুরাণ, শিবপুরাণ অনেক অংশ পাওয়া যাচ্ছে, কিন্তু দেখো মহাভারতের বনপর্বে যে কাহিনী বর্ণিত হয়েছে এবং অনুশাসন এবং শল্য, কি কি বললাম, মহাভারতের বনপর্ব, অনুশাসন পর্ব এবং শল্য পর্বতেও কিন্তু এর বর্ণনা পাচ্ছি। কিন্তু সবগুলোর সাথে যদি কম্পেয়ার করা যায় তাহলে শিবপুরাণের সাথে কুমার সম্ভবের এই বর্ণনার অনেক অংশে সাযুজ্য রয়েছে। অতএব সেই দিক থেকে শিবপুরাণ, এবারে কালানুক্রমিক বিচার করলে আবার সমস্যা, কিন্তু মোটামুটি ভাবে আমরা যদি ধরি তাহলে আমাদেরকে শিবপুরাণটাই সবচেয়ে অনেকটা সর্বসম্মত, যে অংশতে তোমার এই কুমার সম্ভবের কুমারের জন্মোৎপত্তির কথা পাচ্ছি। ঠিক আছে, অতএব যদি বলে কোন একটি শ্লোকের প্রসঙ্গ বলে তাহলে এই শ্লোকের প্রসঙ্গ বলতে হবে, কুমার সম্ভবশ্চৈব, এতে কোনো তো সন্দেহ নেই যে রামায়ণ কালিদাসের অনেক আগে। যেহেতু রামায়ণের একটি শ্লোকে, আমি জানি না এই শ্লোকটা প্রক্ষিপ্ত শ্লোক নাকি, কিন্তু যদি এই শ্লোকটা যদি প্রথম অংশের শ্লোক হয় 1:37-31 দেখতে পাচ্ছি, তাহলে এখানে কিন্তু যেহেতু কুমার সম্ভব শব্দটাই থাকছে, অর্থাৎ কুমার কার্তিকের জন্মবৃত্তান্তের কথাই থাকছে, অতএব সেই দিক থেকে তোমার রামায়ণের এই শ্লোকটাকে অনেকে কুমার সম্ভবের অংশ বলে থাকেন। কিন্তু যদি বিষয়ের দিক থেকে বলা হয় তাহলে শিবপুরাণটাই কিন্তু অনেক বেশি যুক্তিযুক্ত বলে মনে করতে হবে। ঠিক আছে, এই একটা বিষয় আমার বলার ছিল। আচ্ছা, এরপরে কাহিনীটা আমি একটু সংক্ষেপে বলে দেওয়া, একটু অতি সংক্ষেপে বলে দেওয়া দরকার। তারপরে যেহেতু প্রথম স্বর্গটা আমাদের পাঠ্য, সেই স্বর্গে আমরা যাব। অন্তত আমি কয়েকটা শ্লোক অন্তত ধরে পড়ার চেষ্টা করব, বাকিটা তোমাদেরকে যদি বলো কোন বই কিনতে হবে তাহলে আমি নিশ্চিতভাবে বলবো যে সবচেয়ে ভালো হয় যদি তোমরা পাও গুরুনাথ বিদ্যানিধির যে বইটি পাওয়া যায় 1 থেকে 8ম স্বর্গ পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত যে গুরুনাথ বিদ্যানিধির একটি বই পাওয়া যায়, সেই বইটি পারলে তোমরা কিনবে।
সেখানে মূল বঙ্গানুবাদ, সঞ্জীবনী টিকা এবং কোন কোন জায়গায় কিছু আলোচনা এবং অনুবাদ আমরা পাচ্ছি। এই বইটা কিনলে তোমাদের অনেকটা কার্যসিদ্ধি হবে বলে মনে হয়, যদি অন্তত আমার মনে হয় প্রত্যেকটা শ্লোক ধরে ধরে পড়াটা অন্তত এই ধরনের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা দেখো সাধারণভাবে যদি স্যার বইটার নাম আরেকবার বলুন স্যার। গুরুনাথ বিদ্যানিধির সম্পাদিত যে কুমার সম্ভব 1 থেকে 5 প্রথম থেকে পঞ্চম সর্গ পর্যন্ত, গুরুনাথ বিদ্যানিধি ভট্টাচার্য। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি সম্পূর্ণটা তোমাদের যে ডকুমেন্টস দেবে সেখান থেকে তুমি পাবে, কিন্তু আমার একটু কথাটা তোমরা মন দিয়ে শুনে নাও, সেটার সাথে ডকুমেন্টসটা মিলিয়ে নেবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আর যা বলবো সেটা পারলে একটু নোট করবে, আর কোনো জায়গায় যদি সংশয় হয় সেই জায়গায় আমাকে রিপিট করতে বলবে, সঙ্গে সঙ্গে আমাকে ইন্টারফেয়ার করবে যে এই জায়গাটা আরেকবার বলুন। আচ্ছা আরেকটা কয়েকটা তথ্য আমি বলে দিই। কুমার সম্ভবের প্রসঙ্গে যখন বলা হচ্ছে কি প্রশ্ন পড়বে আমরা জানি না। কুমার সম্ভবের প্রথম যে গ্রন্থ প্রকাশিত হয় সেটা হচ্ছে 1866 সালে বিঠল শাস্ত্রী, বিঠল বয়সী টয়সন্ত ঠল, বিঠল শাস্ত্রী স্যার একবার রিপিট করুন। 1866 সালে বিঠল শাস্ত্রী বয়সী টয়সন্ত ঠল, বিঠল শাস্ত্রী প্রথম 8 নম্বর সর্গ থেকে 17 নম্বর সর্গ পর্যন্ত একটি সংস্করণ প্রকাশ করেন 1866 সালে। স্যার কত থেকে কততম সর্গ? 8 থেকে 17। আচ্ছা জীবানন্দ বিদ্যাসাগর বাঙালি একজন টিকাকার, প্রখ্যাত একজন সম্পাদক, তিনি মল্লিনাথের টিকা সহ গ্রন্থটি প্রকাশ করেন 1896। জীবানন্দ বিদ্যাসাগরের যে কুমার সম্ভবের যে সম্পাদনা গ্রন্থ সেটা হচ্ছে 1896। হরিদাস সিদ্ধান্ত বাগীশ, হরিদাস সিদ্ধান্ত বাগীশ দেখো 1 থেকে 7 পর্যন্ত করছেন, কিন্তু হরিদাস সিদ্ধান্ত বাগীশ সবারই থেকে অন্তত মল্লিনাথ যদি একটি প্রামাণ্য হয়, হরিদাসও কিন্তু একটা প্রামাণ্য টিকাকার। হরিদাস সিদ্ধান্ত বাগীশ 1 থেকে 7 সর্গ পর্যন্ত কুমার সম্ভবের বঙ্গানুবাদ সহ গ্রন্থটা লিখছেন 1937। ঠিক আছে, আমি দুজন বিদেশির নাম বলবো এবারে, অবশ্যই নোট করবে। টি.আর. গ্রিফিথ, T.R. গ্রিফিথ, GRIFFTH। 1 মিনিট। হ্যাঁ যেটা বলছিলাম, T.R. গ্রিফিথ উনি ইংরাজিতে কুমার সম্ভবের অনুবাদ করে লন্ডন থেকে প্রকাশ করলেন 1879 সালে। T.R. গ্রিফিথ প্রথম কুমার সম্ভবের ইংরাজি অনুবাদ করছেন এবং 1879 সালে লন্ডন থেকে প্রকাশিত হচ্ছে কুমার সম্ভবের প্রথম ইংরাজি অনুবাদ। সালটা একবার বলুন। 1879।
1879। নেক্সট স্যার স্যার একবার ডিস্টার্ব করলাম, বলছি হরিদাস সিদ্ধান্ত বাগীশ 1 থেকে 7 সর্গ পর্যন্ত কুমার সম্ভবের বঙ্গানুবাদ সহ গ্রন্থ লিখেছেন 1937। এর পরেরটা স্যার কিছু বলেছেন? আমার মানে নেটওয়ার্কের জন্য কানেকশনটা চলে গেছে। এরপরেরটা বললাম টি.আর. গ্রিফিথ ইংরেজি অনুবাদ করলেন কুমার সম্ভবে এবং লন্ডন থেকে প্রকাশিত হলো 1879। ঠিক আছে স্যার। নেক্সট বলছি যেটা ল্যাটিন অনুবাদ কুমার সম্ভবের। কুমার সম্ভবের ল্যাটিন অনুবাদ তোমার করছেন এ.এফ. স্ট্রেনলার, বানানটা লিখবে STENZLER, স্ট্রেনলার, STENZLER। কারণ শুনতে অসুবিধা হয়েছে? STENZLER। উনি প্রথম 1 থেকে 7 নাম্বার সর্গ পর্যন্ত ল্যাটিন অনুবাদ করলেন। সালটা পরিষ্কার নয়। এই কয়েকটা কিন্তু মাথায় রাখবে। আরেকজন খুব বিখ্যাত নাম টি গণপতি শাস্ত্রী। টি গণপতি শাস্ত্রী দুটো টিকা সহ 1 থেকে 8 পর্যন্ত প্রকাশ করলেন 1913-14 সালে। টি গণপতি শাস্ত্রী দুটি টিকা সহ কুমার সম্ভবটাকে প্রকাশ করছেন ত্রিবান্দম থেকে সংস্কৃত গ্রন্থমালাতে 1913-14 সালে। এই অংশে কারোর কোনো কনফিউশন আছে? স্যার 1913-14 1913-14 টি গণপতি শাস্ত্রী 1 থেকে 8 সর্গ। হ্যাঁ বলো। কিছু বলছিলে কেউ? এই জায়গায় কোনো কারো কনফিউশন আছে কোনো জায়গায়? স্যার একটা আমি শব্দ বলছি, একটুখানি মানেটা বলে দেবেন? বলো বলো। শব্দটা হচ্ছে পরিপচ্ছেরণ। কোথায় পাচ্ছ এটা? কোথায় শব্দটা পাচ্ছ? কুমার সম্ভবই দ্বিতীয় সর্গে। কোন প্রসঙ্গে আছে না দেখে তো বলতে পারবো না। সঞ্জীবনী টিকাতে আছে, এটা বলছি আমি লাইনটা। হ্যাঁ বলো। পরিপচ্ছেরণ ইতে কত নাম্বার শ্লোক? ওটা হচ্ছে আপনার 37। পরিপচ্ছেরণ মানে কি? পরিপক্ক কর, পরিপক্ক। 37-এ পরিপচ্ছেরণ শব্দ। তোমার কোন বই দেখছো তুমি? এই গুরুনাথ বিদ্যানিধি, দ্বিতীয় সর্গ। পরিপচ্ছেরণ শব্দটা আমার কাছে যে গুরুনাথ বিদ্যানিধি, সেখানে কোনো ওইখানে কোনো 37 নম্বর শ্লোকটা কি? শ্লোকের টিকাতে আছে আর কি, সঞ্জীবনী টিকাতে আছে। সঞ্জীবনী টিকাতে পরিপচ্ছেরণ কোথায়? দেখতে তো পাচ্ছি না এখানে। শেষ লাইনটা, একদম শেষ লাইনটা দেখো। ও আচ্ছা। কমপি মহতা যত্নেন প্রতীক্ষতে কদা বা পরিপচ্ছেরণ ইতি একাগ্রেণ পালয়তি। পরিপচ্ছেরণ মানে হচ্ছে রক্ষা করা, পালয়তি মানে রক্ষা করা, পরিপচ্ছেরণ মানে যত্ন সহকারে। এই যে এখানে লেখা আছে না মহতা যত্নেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে কথমপি, দেখো একটা শব্দ আছে কথমপি, শব্দ আছে একটা। কথমপি মানে হচ্ছে মহতা যত্নেন, প্রচন্ড পরিশ্রমের সাথে যত্ন সহকারে, অতি যত্ন সহকারে জলের মধ্যে রক্ষা করে থাকে। ঠিক আছে? এই যে কথমপি পদের দ্বারা অত্যন্ত যত্ন সহকারে এই অর্থটা বোঝাতে চাইছে। জল দিয়ে আমরা কি করি? গাছকে আমরা রক্ষা করি। তো আমরা তাকে পরিপচ্ছেরণ বলতে গাছকে, তাকে জল দিয়ে তার
উর্বরতা বৃদ্ধি করা, এই অর্থে এখানে ধরতে হবে। আচ্ছা আচ্ছা। মানে বৃক্ষের তোমার প্রসঙ্গে এখানটায় পরিপচ্চরণ মানে পরিপাক করা, পরিপক্ক করা আর কি, পরিপুষ্ট করা, এইরকম একটা কিন্তু অর্থ। স্যার এই শব্দটা কি শব্দ? পরি প্লাস পচ ধাতু থেকে দেখো এসছে, পচ্চরণ মানে এখানে সত্রী প্রত্যয় হচ্ছে, পচ প্লাস সত্রী। আচ্ছা, পরি উপসর্গ পচ ধাতু, তারপরে সত্রী প্রত্যয় হচ্ছে, আর তারপরে পুংলিঙ্গের প্রথমার এক বচন, পরিপচ্চরণ গচ্ছন, এরকম কিছু একটা হয়তো হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, কোন জায়গায় আমি যেন ছিলাম? আচ্ছা আচ্ছা, এরপরে আমি বিষয়বস্তুটা একটু বলি, তারপর আমি স্বর্গে প্রথম স্বর্গটাই যাব। আচ্ছা, প্রথম স্বর্গের নাম কিন্তু উমোৎপত্তি, মানে উমার উৎপত্তি। প্রথম স্বর্গের নাম উমার উৎপত্তি। প্রথম স্বর্গের নাম উমার উৎপত্তি। আচ্ছা, আচ্ছা, তাহলে কুমার সম্ভবের আমরা স্বর্গ ধরে আলোচনার আগে একটা ওভারঅল আমরা একটু দেখে নিই। মুখ্য বিষয় হচ্ছে, তোমরা এই গল্পটা প্রায় প্রত্যেকেই জানো, যে দক্ষ কন্যা সতী, সতী তার পিতা দক্ষের মুখে প্রতিনিন্দা শুনে, শিবের নিন্দা শুনে প্রাণত্যাগ করে, এবং পরবর্তী জন্মে সতী হিমালয় এবং মেনকার কন্যা রূপে, মানে পার্বতীর নামে বা মেনকা নামে বা মেনা নামে বা অপর্ণা নামে জন্মগ্রহণ করছে। এখানে পার্বতীর অনেকগুলো নাম, একটা হচ্ছে মেনা, একটা হচ্ছে মেনকা, যদি মেনকার কন্যা সেই জন্য মেনা বলা হচ্ছে, একটা হচ্ছে অপর্ণা, এবং পার্বতী এবং হিমালয়। এই যে সতী আগের জন্মে যে দক্ষের পুত্রী ছিল, সে দক্ষের মুখে শিবের নিন্দাবাচক, তার স্বামীর নিন্দাবাচক শব্দ শুনে প্রাণত্যাগ করছে, এবং হিমালয় এবং মেনকার কন্যা পার্বতী রূপে আবার জন্ম নিচ্ছে। স্বাভাবিকভাবে আস্তে আস্তে পার্বতী যৌবনে পদার্পণ করছে। এমন সময়ে দেবদূত নারদ তোমার পার্বতীর প্রতিরূপে হিমালয়ের কাছে এলেন, শিবের নাম উত্থাপন করলেন, পার্বতীর সাথে শিবকে বিবাহ দেওয়ার জন্য হিমালয়ের কাছে প্রস্তাব নিয়ে এলেন কে? নারদ। অন্যদিকে সতীর দেহলাভের পর থেকে শিব হিমালয়ের কোনো এক নিভৃত গুহাতে তপস্যায় মগ্ন হয়ে আছেন। পার্বতীকে তার পিতা হিমালয় আদেশ দিলেন যে মহাদেবের পরিচর্যায়, পেয়েছিস পাক করা, পচতি পাক করা, পাক মানে রান্না করা, পচতি মানে পাক রান্না করা, মানে এখানে রান্না করা তো অর্থ হচ্ছে না, এখানে পুষ্ট করা। আচ্ছা, পার্বতীকে তার পিতা হিমালয় আদেশ দিলেন যে তার আশ্রয়স্থলে তো হিমালয়ের মধ্যেই তো শিব ধ্যানমগ্ন, তার পরিচর্যা করবার জন্য পার্বতীকে হিমালয় আদেশ দিলেন। সেই আদেশ অনুযায়ী পার্বতী শিবের পরিচর্যা করতে, ধ্যানস্থ শিবের পরিচর্যা করতে শুরু করলেন। এমন সময়ে তারকাসুরের অত্যন্ত উৎপীড়নে দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে নিজেদের অসহনীয় অবস্থার কথা জানালেন। ব্রহ্মার কাছে গেলেন দেবতারা তারকাসুরের অত্যাচারের কথা নিবেদন করতে।
দেখো আমি প্রথমেই বলেছিলাম শেষ স্বর্গে, সপ্তদশ স্বর্গে তারকাসুরের বধের কথা বলা আছে। এই যে তারকাসুরের বধ করতে হবে, কিন্তু বধ করবে কে? দেবতাদের পক্ষে এই কাজ করা অসম্ভব। সেই জন্য ব্রহ্মা তাদের জানালেন একমাত্র শিব এবং এই পার্বতীর ঔরসজাত সন্তানই একমাত্র তারকাসুরকে বধ করতে সমর্থ। এটা থেকে ইন্দ্র মোটামুটি বুঝে গেলেন যে এই পার্বতী পরমেশ্বরের বিবাহ দেওয়া অত্যন্ত জরুরি, এবং তাদের বিবাহের পর তাদের যে সন্তান দেবসেনাপতি হয়ে এই তারকাসুরকে নিধন করবে। কিন্তু শিব তো এখন ধ্যানস্থ, তাকে ধ্যানমগ্ন ধ্যান ভঙ্গ করবেন কে? এবং ব্রহ্মা এটাও জানালেন যে তপস্যারত শিবকে একমাত্র যদি কেউ ধ্যান ভঙ্গ করতে পারে, কারণ তাকে সেবা শুশ্রূষা করছে, তার পরিচর্যা করছেন একমাত্র পার্বতী। পার্বতী রূপ যৌবনের দ্বারা যদি আকৃষ্ট করে শিবের যদি ধ্যানভগ্ন করতে পারে, তাহলেই একমাত্র এটা সম্ভব, নচেত সম্ভব নয়। এই পদ্ধতিতেই করতে হবে। এবং ইন্দ্র বুঝতে পারলেন যে উভয়ের সন্তান দেবসেনাপতির হয়ে এই তারকাসুরকে নিধন করবেন। এবং ইন্দ্রের আদেশে কামদেব ঋতুরাজ বসন্তকে সঙ্গে নিয়ে মহাদেবের ধ্যানমগ্ন করতে গেলেন। এবং পার্বতী যখন মহাদেবের সম্মুখে পুজো দিতে গেলেন, তখন কামদেবের প্রভাবে ধ্যানমগ্ন মহাদেবের অন্তর চঞ্চল হলো, কামরাগে চঞ্চল হলো। এবং কিন্তু কামদেবের যে ছলনা করতে গিয়েছিল সেটা ব্যর্থ হলো, এবং আমরা যেটা জানি রুষ্ট শিব তার নয়নের বহ্নিতে কামদেবকে ভস্মীভূত করে দিলেন। কামদেবের তার অপমৃত্যু ঘটল। কামদেবের অপমৃত্যুতে কামদেবের স্ত্রী রতি সে তার শোকে কাতর যন্ত্রণায় হাহাকার করতে শুরু করলো। এবং রতি যখন তার সহমরণে যাচ্ছেন, স্বামীর চিতায়, কামদেবের চিতায় যখন আত্মবিসর্জন দিতে যাচ্ছে, এমন সময় একটা দৈববাণী হলো। এবং দৈববাণীতে বলা হলো যে শিব পার্বতীর যখন বিবাহ হবে, তখন শিবেরই বরে আবার কামদেবের প্রাণ ফিরে আসবে। এরকম একটা দৈববাণী শুনতে পেলেন যখনই আত্মাহুতি দিতে যাচ্ছেন কামদেবের চিতায়। সেই সময়ে দৈববাণীটা শুনতে পেলেন রতি, এবং তিনি আত্মবিসর্জনের সংকল্প তিনি ত্যাগ করলেন। এই দিকে তো অলরেডি আমরা যে বর্ণনা, আমরা যে জায়গায় এসে পৌঁছেছি, মোটামুটি আমরা চতুর্থ স্বর্গে এসে পৌঁছে গেছি, এই যতটা পর্যন্ত বললাম। এইদিকে পার্বতী, তারও অভিষ্ট হচ্ছেন শিব। শিবকে তো তার রূপে গুণে তাকে তুষ্ট করতে কোনোভাবেই পারছেন না। আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখবে স্বর্গ পাঠ্য, যেখানে পার্বতীর তপস্যা। যখন পার্বতী দেখলেন যে তার রূপে গুণে যৌবনের দ্বারা কোনোভাবেই শিবকে আকৃষ্ট করা যাচ্ছে না, তখন পার্বতী নিজেকে নিন্দা করলেন, তার রূপেরই নিন্দা করলেন। বলে এই রূপের কোনো মূল্য নেই, যে রূপ দিয়ে মহাদেবকে তুষ্ট করা যায় না সেই রূপের কোনো মূল্য নেই। ওখানে কি সৌভাগ্য ফলাহি চারুতা, এরকম একটা বিখ্যাত লাইন রয়েছে পঞ্চম স্বর্গের প্রথমের দিকে 1 নম্বর শ্লোকে। এইরকম রূপের কোনো মূল্য নেই যে রূপ তার পতির কাছে তাকে নিয়ে যেতে দেয় না। স্বাভাবিকভাবেই তিনি কি করলেন, পঞ্চম স্বর্গে আমরা দেখতে পাচ্ছি পার্বতী যখন তার রূপে তার সম্ভব হলো না তাকে মোহিত করা, তখন তিনি হিমালয়ের কোলে বাবা মায়ের আদেশকে অমান্য করে
মা তাকে বারবার, মেনকা তাকে বারবার বারণ করছে পার্বতীকে যে কি দরকার রয়েছে, কি বা দরকার হিমালয়ের ওই রকম কৃচ্ছ কোন এক গুহা গহ্বরে গিয়ে কৃচ্ছ সাধন করা, ধ্যানমগ্ন হওয়ার কি দরকার রয়েছে। কিন্তু সমস্ত কিছুকে মায়ের কথাকে অগ্রাহ্য করে তিনি কঠোর তপস্যায় মগ্ন হলেন এবং পার্বতীর তপশ্চর্যায় প্রীত হয়ে মহাদেব তাকে পরীক্ষা নেওয়ার জন্য, পার্বতীর পরীক্ষা নেওয়ার জন্য তরুণ সন্ন্যাসীর বেগে, ব্রহ্মচারী, আমরা বলি ব্রহ্মচারী বৃত্তান্ত, ব্রহ্মচারীর ছদ্মবেশে তার পার্বতীর পরীক্ষা নেওয়ার জন্য স্বয়ং আত্মপ্রকাশ করলেন শিব ব্রহ্মচারীর ছদ্মবেশে এবং তাকে পরীক্ষায় সে তুষ্ট হয়ে এবং সেই অপর্ণা অর্থাৎ হিমালয় এবং মেনকার পুত্রী অপর্ণা বা পার্বতীকে তিনি স্ত্রী রূপে কামনা করলেন। এইটাই তো উদ্দেশ্য ছিল দেবতাদের, ব্রহ্মার এবং ইন্দ্রের। ফলত কামনা করলেন তো ঠিক আছে, কিন্তু হিমালয়ের কাছে তো তার সম্বন্ধ নিয়ে যেতে হবে। এই দায়িত্বটা তুলে নিলেন 7 জন ঋষি, অঙ্গিরা, বশিষ্ঠ, অত্রি, এই আরো 4 জন, এই 7 জন ঋষি শিব এবং পার্বতীর বিবাহের প্রস্তাব নিয়ে হিমালয়ের কাছে এলেন এবং হিমালয় স্বাভাবিকভাবে এই প্রস্তাবকে সম্মতি দিলেন এবং হিমালয়ের ক্রোড়ে কৈলাসে উভয়ের বিবাহ হলো। মহাদেব তোমার বাঘছাল পরে তার বাহন ষাঁড়ের পিঠে চেপে বিবাহ করতে গেলেন। শিবের পেছনে পেছনে যাচ্ছেন অষ্টমাতৃকা, কৃষ্ণবর্ণা মহাকালী, তার সাথে প্রমথগণ। এই যে 7টা ঋষির কথা বললাম, যারা সম্বন্ধ নিয়ে গেছিল হিমালয়ের কাছে, তারাই হলেন মুখ্যত পুরোহিত। উভয়ের বিবাহ সম্পন্ন হলো এবং কৈলাসের গিরিকন্দরে শিব পার্বতীর নববিবাহের মিলনের দিনগুলো খুব তুষ্ট সহকারেই কাটছে। এমন সময়ে একদিন হঠাৎ, যখন তারা স্বামী স্ত্রীর অতি সুখে মগ্ন, আমরা প্রায় 8-এর কাছাকাছি চলে এসেছি, রতি সুখে মগ্ন, এমন সময়ে হঠাৎ অগ্নির উপস্থিতিতে মহাদেবের তেজ বহ্নি সহসা স্খলিত হলো। অগ্নির উপস্থিতিতে সচকিত মহাদেবের তেজ সহসা স্খলিত হলো। পার্বতী কিন্তু তার এই তেজকে ধারণ করতে পারলেন না। সেই তেজটা গিয়ে কার উপরে পড়লো? পার্বতীর উপরে পড়লো। পার্বতী কিন্তু সেই তেজটাকে ধারণ করতে পারলেন না এবং সেই শিবশক্তি অসমর্থ হয়ে সেই যে তেজটা, যাকে আমরা বলছি শিবশক্তি বলছি, সেই শিবশক্তি আগুনে নিক্ষেপ করলেন। পার্বতী ধারণ করতে না পেরে সেই শিবশক্তিটাকে আগুনে নিক্ষেপ করলেন। অগ্নি দেবতাও তাকে সহ্য করতে, পার্বতী তো সহ্য করতে পারলো না, পার্বতী তাকে সহ্য করতে না পেরে আগুনে নিক্ষেপ করলেন। অগ্নি দেবতাও সেই তেজকে ধারণ করার স্পর্ধা ছিল না, ক্ষমতা ছিল না। সে তখন কি করলো? সেই তেজ বহ্নিকে, শিবশক্তিকে জলে নিক্ষেপ করলেন। কৃত্তিকারা, ওখানে কয়েকটা ক্যারেক্টার রয়েছে, কৃত্তিকারা সেই জল পান করে গর্ভধারণ করলো, ওই জল পান করে গর্ভধারণ করলো এবং 6 জন কৃত্তিকা একটি শিশুর জন্ম দিল। সেই সন্তানের নাম হলো কৃত্তিকার সন্তান। যেহেতু সে সরজন্মা, সে যেহেতু শিবতেজ থেকে উদ্ভূত, সেই জন্য তার নাম হলো কার্তিকেয়। এই 6 জন কৃত্তিকা একটি শিশুর জন্ম দিল। সেই কৃত্তিকারা, 6 জন কৃত্তিকারা সেই জলটা, অগ্নিযুক্ত শিবশক্তিযুক্ত সেই জলটা পান করলো
এবং সেই কৃত্তিকারাজ গর্ভধারণ করল এবং কৃত্তিকাদেরই সন্তান বা শিবতেজ থেকে উদ্ভূত যেহেতু, সেই জন্য তার নাম হচ্ছে কার্তিকেয়। কুমার কার্তিকেয় পরবর্তীকালে আমরা দেখতে পাবো সপ্তদশ স্বর্গে গিয়ে কুমার কার্তিকেয় তোমার তারকাসুরকে পরাজিত করবেন এবং নিহত করবেন। এইটাতেই মোটামুটি ভাবে কুমার সম্ভবের যে বৃত্তান্ত সেটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে। তাহলে মোটামুটি ভাবে এই হচ্ছে কুমার সম্ভবের বৃত্তান্ত। তোমরা এটা দেখে যা তোমাদের ডকুমেন্টস দেবে সেইটা দেখে এইটা তোমরা একবার পড়ে নেবে। আমি এই জায়গায় আর না গিয়ে আমি প্রথম 5টা শ্লোক, কটা বাজে, কিছুক্ষণ অন্তত আমি 5টা শ্লোক অন্তত তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। এই জায়গায় যদি কোনো জায়গায় কনফিউশন থাকে আমি ওইটা শেয়ার করব। ততক্ষণে যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে বলতে পারো। এই অংশে কারো কোনো কনফিউশন আছে যেটা বললাম? কারো কোনো প্রশ্ন আছে এই জায়গায়? স্যার আমার একটা কোয়েশ্চেন হ্যাঁ, ছিল। বলো 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 বলো। স্যার মানে পড়া রিলেটেড না, আমি হচ্ছে মাস্টার্সের আমার ফাইনাল ইয়ার চলছে স্যার, আমি কি এক্সাম বসতে পারবো? এটা তো বাবা আমি বলতে পারবো না। এটা তো এটা আমার ধারণা নেই। আমার যেটুকু বুদ্ধিতে বলে, তুমি যেহেতু স্কুলের পরীক্ষা দেবে সেইগুলোতে তো তোমার স্কুলের চাকরির জন্য তো এখন বিএড মাস নাকি আমি জানি না, মনে হয় বিএড মাস, সেই হিসাবে তুমি তো মাস্টার্স করছো, সেই হিসাবে তো আমার মনে হয় না দিতে দেওয়ার কথা নয়। কিন্তু স্যার আমার বিএড করা হয়ে গেছে, বিএড এর পর মাস্টার্স করছি। আচ্ছা, তাহলে তো সমস্যা হওয়ার কোনো কথা নয়। এখানে কোথাও বলা নাই এমএ বা অনার্স, কোথাও কিছু তো কিছু বলা নেই, সেই হিসাবে দিতে পারার তো কথা। স্যার এমএটা উল্লেখ করা আছে। এমএ উল্লেখ করা আছে? হুম। ও আচ্ছা, তাহলে তো এমএটা উল্লেখ করা আছে 11-12 এর। ও, এইটা কি 11-12 এর? সংস্কৃত তো সাধারণত 11-12 আসে। এবার হ্যাঁ, তাও ঠিক। এবার জানি না যে অনার্স না, মানে আমি যেটা জানি যে এমএটা উল্লেখ করা আছে, ঠিক আছে স্যার। এবার মানে বিএ অনার্স প্লাস বিএড থাকলেও বসা যাবে। এবার সেটা 9-10-এ না 11-12-এ সেটা স্যার আমি ঠিক জানি না। বুঝতে পারছি। দাঁড়াও আমি টেক্সটটা শেয়ার করি। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো, কুমার সম্ভবের প্রথম সর্গ, প্রথম শ্লোক। তোমরা এই শ্লোকটা সম্পর্কে অনেকেই অবগত আছো। অস্তি উত্তরস্যাং দিশি দেবতাত্মা হিমালয়। অস্তি উত্তরস্যাং দিশি, অস্তি প্লাস উত্তরস্যাং দিশি, দিক শব্দ যেহেতু স্ত্রীলিঙ্গান্ত, তার সপ্তমীর এক বচনে দিশির বিশেষণ হচ্ছে উত্তর দিকে, সেই জন্য উত্তরস্যাম, উত্তরস্যাম দিশি। হিমালয়ের বিশেষণ দেওয়া হচ্ছে দুটো, দেবতাত্মা একটা, 2 নাম্বার হচ্ছে নগাধিরাজ। ঠিক আছে, নগাধিরাজ, নগ মানে পর্বত, পর্বতের অধিরাজ এবং দেবতাদের আত্মা স্বরূপ, দেবতাত্মা হিমালয়। ঠিক আছে, পর্বতাধিরাজ এবং হচ্ছে উত্তর দেবতাত্মা, দেবতার স্বরূপ কে হিমালয়।
সে কি হচ্ছে? পূর্বাপরৌ, পরেরটা পূর্বাপরৌ তোয়নিধি বগাইহ স্থিত পৃথিব্যা ইব মানদণ্ড। এই হিমালয় পৃথিবীর মানদণ্ড স্বরূপ। এই হিমালয়, যে হিমালয় উত্তর দিকে বিরাজমান, যে হিমালয় দেবতার স্বরূপ, যে হিমালয় পর্বতাধিষ্ঠিত, সে পৃথিব্যা ইব মানদণ্ড, সে পৃথিবীর মানদণ্ডের মতন বিরাজমান। ঠিক আছে? পৃথিবীর মানদণ্ড স্বরূপ হয়ে মানদণ্ড রূপে বিদ্যমান রয়েছেন এই হিমালয়। ঠিক আছে? আর কি রয়েছে? এ কতটা বিস্তৃত এই হিমালয়টা? বলছে পূর্বাপরৌ, পূর্ব অপরৌ, পূর্ব মানে প্রাচ্য, অপরৌ মানে পশ্চিম। ঠিক আছে? পূর্ব থেকে পশ্চিম, পূর্বাপরৌ, পূর্ব মানে প্রাচ্য, অপরৌ মানে পশ্চিম, পূর্ব পশ্চিম দিকে তোয়নিধি, তোয়নিধি, ঠিক আছে, দ্বিবচন করা আছে কিন্তু, তোয়নিধি, তোয়নিধি মানে হচ্ছে তোমার সমুদ্র। অর্থাৎ পূর্ব পশ্চিমে দুই প্রান্ত সমুদ্র পর্যন্ত বিস্তৃত। এই হিমালয়ের পূর্ব পশ্চিম দুই প্রান্ত, পূর্ব প্রান্ত সমুদ্র পর্যন্ত বিস্তৃত এবং পশ্চিম প্রান্ত সমুদ্র পর্যন্ত বিস্তৃত। তাই বলল যে পূর্বাপরৌ, পূর্বাপরৌ মানে পূর্ব মানে প্রাচ্য মানে পূর্ব দিক, ইস্ট, অপরৌ মানে পশ্চিম দিক, পূর্ব দিকে সমুদ্র পর্যন্ত এবং পশ্চিম দিকের সমুদ্র। তোয়নিধি পদের অর্থ হচ্ছে সমুদ্র, এবং তোয়নিধিতে দ্বিবচনান্ত রয়েছে, দুটো সমুদ্র। ঠিক আছে? সমুদ্র পর্যন্ত বগাহ্য, বগাহ্য মানে হচ্ছে প্রবিশ্য, কিন্তু এখানে অর্থ কি হবে? তোমার বিস্তৃত। হিমালয় পূর্ব দিকে সমুদ্র পর্যন্ত, পশ্চিম দিকে সমুদ্রের মধ্যে প্রবেশ করেছে, অর্থাৎ সমুদ্রাবধি বিস্তৃত হচ্ছে এই হিমালয়। অর্থটা কি বোঝা গেল? এবং যে হিমালয়টা হচ্ছে পৃথিবীর মানদণ্ড স্বরূপ, পৃথিবীর মাপকাঠি স্বরূপ। অর্থাৎ আরো পরিষ্কার করে বললে, ভারতবর্ষের উত্তরস্যাম দিশি, ভারতস্য উত্তরস্যাম দিশি কে রয়েছে? দেবতাত্মা হিমালয়ের রূপে এক শ্রেষ্ঠ পর্বত রয়েছে, নগাধিরাজ। নগাধিরাজ অর্থ শ্রেষ্ঠ পর্বত বিদ্যমান রয়েছে। ঠিক আছে? সে কি করছে? সেই হিমালয় পূর্ব এবং পশ্চিমের এই হিমালয়ের পূর্ব পশ্চিম প্রান্ত সমুদ্র পর্যন্ত বিস্তৃত বলে মনে করা হয়। বগাহ্য মানে প্রবিশ্য, সমুদ্রের মধ্যে প্রবেশ করেছে। অতএব পৃথিবীর মানদণ্ড স্বরূপ। ঠিক আছে? মানদণ্ড স্বরূপ, দণ্ডের মতন দাঁড়িয়ে রয়েছে, এই হচ্ছে হিমালয় বলে মনে করা হয়। মানদণ্ড স্বরূপ এই হিমালয় বিদ্যমান রয়েছে। বোঝা গেছে? এই শ্লোকটা বোঝা গেছে? এই শ্লোকে কোনো সমস্যা রয়েছে? এখানে পরিষ্কারভাবে ইব পদের দ্বারা এখানে উৎপ্রেক্ষা অলঙ্কার রয়েছে। এখানে কিন্তু উৎপ্রেক্ষা অলঙ্কার রয়েছে। হিমালয় যেহেতু উভয় সমুদ্র পর্যন্ত ব্যাপ্ত এবং হিমালয় যেহেতু মানদণ্ড স্বরূপ পৃথিবীর, অতএব হিমালয়কে মানদণ্ড রূপে উৎপ্রেক্ষিত করা হচ্ছে, উপমেয়কে উপমান রূপে সম্ভাবনা হচ্ছে, সেই জন্য এখানে উৎপ্রেক্ষা অলঙ্কার হয়েছে। এবং মাথায় রাখবে, কুমার সম্ভবের প্রায় প্রতিটি শ্লোক উপজাতি ছন্দ, অর্থাৎ
কোনো জায়গায় ইন্দ্রবজ্রা, কোনো জায়গায় উপেন্দ্রবজ্রা। অতএব সাধারণভাবে বৃত্ত হচ্ছে উপজাতি, কোনো কোনো জায়গায় ইন্দ্রবজ্রা, কোনো কোনো জায়গায় উপেন্দ্রবজ্রা ছন্দ রয়েছে। কিন্তু এই শ্লোকে কিন্তু অলংকার যদি বলা হয় তাহলে কিন্তু এখানে অলংকার হচ্ছে উৎপ্রেক্ষা অলংকার। বোঝা গেছে? আচ্ছা, আরেক এইখানে কিন্তু এই শ্লোকের দ্বারাই কিন্তু এখানে মঙ্গলাচরণ হয়ে যাচ্ছে। কিভাবে মঙ্গলাচরণ হচ্ছে? মঙ্গলাচরণ যে 3 প্রকার মঙ্গলাচরণ হয়ে থাকে তার মধ্যে এই মঙ্গলাচরণটা হচ্ছে বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণ। দেখো, প্রথমের দিকে কুমার সম্ভবের প্রথম স্বর্গের প্রথমের দিকে মেন যে বর্ণনাটা সেটা হচ্ছে হিমালয়ের বর্ণনাটাই কিন্তু এখানের মুখ্য। হিমালয়ের বর্ণনাটাই কিন্তু কুমার সম্ভবের প্রথম স্বর্গের মুখ্য উপজীব্য বিষয়। যদি কিছু বলা হয় সেটা হচ্ছে তোমার হিমালয়ের বর্ণনা। এক মিনিট। অতএব আমরা তো জানি যে কোনো শ্লোকের প্রথমেই একটা মঙ্গলাচরণ থাকবে। এখানে যে প্রকার মঙ্গলাচরণ একদম স্তুতিমূলক নয়, এই মঙ্গলাচরণটা হচ্ছে তোমার বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণ। ঠিক আছে? মোটামুটি ভাবে প্রথম স্বর্গে আমরা হিমালয়ের যে মহত্ব, হিমালয়ের যে বিভূতি তার বর্ণনা আমরা পাবো। তারপরে মেনকার সাথে, মেনার সাথে হিমালয়ের বিবাহ, প্রথম স্বর্গের বলছি প্রতিপাদ্য বিষয়। প্রথমে হিমালয়ের বিভূতির বর্ণনা, নেক্সট হচ্ছে মেনকার সাথে নাগাধিরাজ হিমালয়ের বিবাহের বর্ণনা। ঠিক আছে? তারপরে মৈনাকের জন্ম, তারপরে ওই যে বললাম সতী শিবের নিন্দা তার পিতার মুখ থেকে শুনতে না পেরে যোগের দ্বারা দেহত্যাগ করে, এবং পরবর্তী জন্মে এই সতী তোমার গিরিরাজের গৃহে জন্মগ্রহণ করছে। এবং এই যে পার্বতীর যে বিভিন্ন নামকরণ, সেই নামকরণটা আমরা এখানে প্রথম স্বর্গে পাবো। তার অপরূপ শারীরিক লাবণ্য কান্তির বর্ণনা প্রথম স্বর্গে পাবো। গিরিরাজের গৃহে নারদের আগমনের বৃত্তান্ত প্রথম স্বর্গে পাবো। হর পার্বতীর বিবাহের প্রশংসার কেন দরকার, হর পার্বতীর বিবাহ, তার বিবাহের আশঙ্কার কথা পাবো। এবং হিমালয়ের সানুদেশে যেহেতু সতী মারা গেছে, বিপদনিক অবস্থায় মহাদেবের তপস্যা, এবং ততক্ষণে উমার পার্বতীর জন্ম হয়ে গেছে গিরিরাজের গৃহে, এবং হিমালয়ের আদেশে, আমি বলেছি হিমালয়ের আদেশে পার্বতী বা অপর্ণা শিবের পরিচর্যা করছে। এই এতগুলো বৃত্তান্ত কিন্তু আমরা কুমার সম্ভবের প্রথম স্বর্গে কিন্তু পেয়ে যাব। তার মধ্যে প্রথমে আমরা কি পাচ্ছি? হিমালয়ের বিভূতির বর্ণনা পাচ্ছি। তাহলে এখান থেকে যদি আমাকে প্রশ্ন হতে পারে তয়োনিধি পদের অর্থ কি? তয়োনিধি পদের অর্থ হচ্ছে সমুদ্র, এবং এখানে কোন বচন রয়েছে? এখানে দ্বিবচন রয়েছে। কার বিশেষণ? তয়োনিধির বিশেষণ কি আছে? পূর্বাপরৌ। পূর্ব মানে প্রাচ্য বা পূর্ব দিক, অপর মানে পশ্চিম এবং পূর্ব দিকের সমুদ্রের মধ্যে প্রবেশ করছে কে? হিমালয়ের ব্যাপ্তিটা অতটা পর্যন্ত। এ কেমন? বগাহ্য। বগাহ্য মানে অবগাহ্য, অবগাহ্য মানে প্রবিশ্য, বিস্তৃত, বিস্তৃত্য, বিস্তীর্য, প্রবেশ করে আছে। এবং সেটা স্থিত, দণ্ডায়মান। দণ্ডায়মান হয়ে হিমালয় অতর উভয় সমুদ্র পর্যন্ত বিস্তৃত হয়ে দণ্ডায়মান অবস্থায় পৃথিব্যা ইব মানদণ্ড, এই যে ইব মানদণ্ড, ইব পদযোগাত, এই জায়গায় কিন্তু উপমালঙ্কার নয়, এইখানটায় হচ্ছে উৎপ্রেক্ষা অলঙ্কার হচ্ছে। কারণ উপমেয়টা এখানে, উপমেয় কে? এখানে উপমেয় হচ্ছে হিমালয়,
হিমালয়টাকে হিমালয় বলে মনে হচ্ছে না, এই মুহূর্তে হিমালয়টাকে মানদণ্ড রূপে মনে হচ্ছে, উপমান রূপে মনে হচ্ছে, মাপকাঠি রূপে মনে হচ্ছে। ইবপদ যোগাৎ, এখানে পরিষ্কার কিছু বললে বাচ্যোৎপ্রেক্ষা অলঙ্কার হয়েছে। আর ছন্দ কি? ছন্দ হচ্ছে উপজাতি ছন্দ, এর অতিরিক্ত এখানে কিচ্ছু নেই। অস্তি উত্তরস্যাং দিশি, এ তো উত্তরস্যাং, এখানে সপ্তম্যন্ত পদ উত্তরস্যাং। দিশি শব্দটা দিক শব্দের সপ্তমী, তার দিক শব্দ স্ত্রীলিঙ্গান্ত, তার সপ্তমীতে দিশি, তার বিশেষণ হচ্ছে উত্তরস্যাং, উত্তরস্যাং দিশি। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় দেখবে এই বইয়ের একটা বিশেষত্ব রয়েছে। এই শ্লোকটা যদি বাচ্য পরিবর্তন করতে হয় তাহলে কি হবে? করতে পারে অন্য জায়গাতে বাচ্য পরিবর্তন, তোমাদের এখানে সিলেবাসে আমি জানি না ব্যাকরণ আছে বা নেই, কিন্তু এখানে বাচ্য, যেহেতু দেখো কর্তাকে এখানে হিমালয় কর্তা, তাহলে যখন আমি তখন কর্ণবাচ্যে রূপান্তরিত করব, তখন একে আমাকে তৃতীয়ান্ত করতে হবে। অনুক্ত কর্তায় তৃতীয়া, উক্ত কর্মে প্রথমা। তাহলে অনুক্ত কর্তা এখানে কোনটা? হিমালয়, তাকে তৃতীয়া হবে। তাহলে দেখো সবগুলো হিমালয়, নাগাধিরাজ, দেবতাত্মা সবগুলো তৃতীয়া হয়ে যাচ্ছে। দেখো তাহলে হিমালয়েন নগাধিরাজেন দেবতাত্মনা, এখানে ভবতি অস্থি আছে, অস্থিটা ক্রিয়া, ঠিক আছে, অস্থিটা ক্রিয়া, তার বাচ্যান্তর করলে ভূয়ের বাচ্য করলে ভূয়তে হবে। ঠিক আছে, আরো দুটো বিশেষণ আছে দেখো এখানটায়, স্থিত একটা আছে, মানদণ্ড। স্যার অস্থিটা তো স্যার অধাতু, তো ভূ কি করে হয়? ধাতু, কিন্তু অধাতু তুমি ওখানে কি করবে? ওখানে তৃতীয়া করলে ধাতুটাকে কি করবে তুমি? আসতে না হ্যাঁ, না 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 না, ভূয়তেই করতে হবে। অধাতুর কর্ণবাচ্যের রূপটা কি হয়? অধাতুর কর্ণবাচ্য রূপটা তুমি যাই করো না, ওটা তো তোমার অস্তর্থ, হুম সকর্ম, হুম হুম হুম। ওইটা তো সকর্ম, ওটা তো সকর্মক নয় ধাতুটা ওখানটায়। সেই জন্য ওটা অস্থির তুমি যদি বাচ্য করো, কর্ণবাচ্য করো, তাহলে তোমাকে ভূয়তেই করতে হবে। ঠিক আছে। ঠিক আছে, অস্থির অধাতুর কর্ণবাচ্য করলে ভূয়তে হবে, এবং স্থিতেন তৃতীয়া হবে, মানদণ্ডেন তৃতীয়া হবে। ইবোটা ইবোই থাকবে, বাকিটা অ্যাজ ইট ইজ যেমন থাকবে তেমন থাকবে। বোঝা গেছে এই শ্লোকটা? নেক্সট, পারলে এই বইটা কিনে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এক মিনিট, একটু পরে করছি, ক্লাসে আছি। ও আচ্ছা আচ্ছা, তখন একবার আসছে, বাবলিটি আসছে। আচ্ছা, এখানে দেখো টিকাতে দেখো, তোমরা দেখতে পাচ্ছ না জানি না, এই উত্তরস্যাং দিশি এখানে বলছে যে অনেন অস্য দেবভূমিত্বম সুচ্যতে। এই উত্তর দিকে যেহেতু হিমালয় রয়েছে, হিমালয়ে দেবতারা থাকেন, সেই জন্য এই হিমালয়টা যে দেবভূমি এইটা প্রতিপাদিত হচ্ছে। আর এখানে যে বললাম বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণ, দেখো ইয়েতে সঞ্জীবনীতে বলছে কাব্যাদৌ বক্ষ্যমানার্থম অনুগুণম বস্তু নির্দিশতি, এটা বস্তু নির্দেশাত্মক মঙ্গলাচরণ। আচ্ছা, নেক্সট শ্লোকে যাই আমরা। জং সর্বশৈলা পরিকল্প্য বৎসং মেরৌ স্থিতে দগ্ধরি দোহ দক্ষে ভাস্বন্তী রত্নানি মহৌষধিশ্চ পৃথুপদিষ্টাং দুদুহু ধরিত্রীম। স্যার একটু শ্লোকটা শেয়ার করুন না। শেয়ার করা নেই, ও সরি,
দেখা যাচ্ছে এবারে? হ্যাঁ স্যার। তাহলে জং সর্বশৈলা পরিকল্প্য বৎসং মেরৌ স্থিতে দগ্ধরি দৌহ দক্ষে ভাস্বন্তী রত্নানি মহৌষধিশ্চ পৃথু উপদিষ্টাং দুদুহু ধরিত্রীম। ঠিক আছে, তাহলে এখানে এই যে বলছে, দেখো অন্যয়টা দেখলেই বুঝতে পারছো যে সর্বশৈলা মানে সম্পূর্ণ পর্বত ব্যাপী, সমস্ত শৈলরা, সমস্ত পর্বত, সর্বশৈলা মানে সর্বে পর্বতা বা সর্বাণী পর্বতানি, সর্বশৈলা নিখিল পর্বতা, যাকে, কাকে? হিমালয়কে কি করেছিল? বৎসম পরিকল্প্য, বৎসরূপে কল্পনা করে দোহন কার্য করেছিল। একটা সময়ে সমস্ত দেবতারা, সমস্ত পর্বতরা এই হিমালয়কে পুরাকালে, কখন? পুরাকালে হিমালয়কে সমস্ত দেবতারা বৎসরূপে কল্পনা করে কার আদেশে? পৃথু রাজার আদেশে গোরূপা পৃথিবীকে উজ্জ্বল দোহন দক্ষ মেরুর দ্বারা মানে তাকে দগ্ধরি, এই যে দগ্ধরি মানে দোহন কর্তরি স্থিতি বর্তমানে কি পাওয়া গেল? পৃথিবীকে দোহন করে কি পাওয়া গেল? পৃথিবীকে দোহন করে ভাস্বন্তী রত্নানি মহৌষধি, বিভিন্ন রত্ন, আশ্চর্য বিভিন্ন ঔষধি পাওয়া গেল। এখানে একটা ভাগবত পুরাণের একটা এখানে একটা কিংবদন্তি রয়েছে। এখানে শ্রীমৎ ভাগবত পুরাণের ৪র্থ স্কন্ধে এই বর্ণনাটা পাওয়া যায় যে হিমালয়কে বৎসরূপে মনে করে তাকে দগ্ধ করে তোমার কি করেছে? মেরুর দ্বারা তোমার দোহন কার্যে যে দক্ষ, সেটাকে মেরু। কি পাওয়া যাচ্ছে? রত্ন এবং আশ্চর্য গুণযুক্ত মহৌষধি মানে সঞ্জীবনী প্রভৃতি রত্নাদি পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই গুলো দহন করে পাওয়া গেল। এখানে একটা প্রাচীন কিংবদন্তি রয়েছে। তাহলে সর্বশৈলা মানে সমস্ত পর্বতরা হিমালয়কে বৎসরূপে পরিকল্পনা করে মেরুতে স্থিত দেখো দগ্ধরি মেরৌ স্থিতে দোহদক্ষে মানে দহন কার্যে নিপুণ কে? এই সুমেরু পর্বত। এবং যেহেতু সে দহন কার্যে বর্তমান, সেখান থেকে দহন করে কি পাওয়া গেল? এই হিমালয়কে দহন করে বৎসরূপে দহন করে পর্বতরা কি পেল? নিখিল পর্বতরা কি পেল? ভাস্বর, রত্ন, মণি, মাণিক্য, সঞ্জীবনী বিভিন্ন রত্ন সমূহ লাভ করলো। ঠিক আছে, এইখানটাই এই অংশটাই বলছে যে সর্বে চতে শৈলা, সর্বশৈলা হিমালয়কে বৎসরূপে পরিকল্পনা করে দোহদক্ষে মানে হচ্ছে দোহন ও সামর্থ্যে, দোহন কার্যে কে সমর্থ? সে হচ্ছে মেরু। মেরু মানে সুমেরু পর্বত। সুমেরুতে দগ্ধরি মানে স্থিতে সতী, দগ্ধরি মানে দহন কর্তাতে স্থিত হয়ে, সুমেরু পর্বতে স্থিত হয়ে সমস্ত পর্বতরা হিমালয়কে বৎসরূপে পরিকল্পনা করে কোথায় দহন কার্য করছে? সুমেরু পর্বতে। এবং সেই কার্যেতে কে নিপুণ? সুমেরু পর্বতে দহন কার্য করতে সবচেয়ে বেশি নিপুণ। সে কি করলো? দেখো এখানে, দেখো এই জায়গায় শর্ট কোশ্চেন পড়বে, যদি গ্রামাটিক্যাল শর্ট কোশ্চেন পড়ে মেরৌ স্থিতে দগ্ধরি দোহদক্ষে, এখানে কিন্তু যস্য ভাবেন ভাব লক্ষণম সূর্যে উদিতে পদ্মম প্রকাশতে। হিমালয়কে দোহন কার্যে দক্ষ মেরু পর্বতে স্থাপন করে দেবতারা হিমালয়কে ওখানে স্থাপন করে
বৎস রূপে স্থাপন করে কি পেল সেখানে? দুহুদু। দুহুদু মানে দুগ্ধবন্ত, দগ্ধ করলো, দোহন কার্য করলো। কাকে? পৃথিবীকে। পৃথিবীর বিসর্জন কার আদেশে করলো? পৃথু উপদিষ্টাং। বৈনের দ্বারা, পৃথুর দ্বারা উপদিষ্ট হয়ে এই দহন কার্যটা করলো কারা? সর্বশৈলা। কর্তা কিন্তু এখানে সর্বশৈলা। সর্বশৈলা কর্ম হচ্ছে তোমার হিমালয়ম, ক্রিয়াটা হচ্ছে দুদুহু, দুদুহু হচ্ছে দুগ্ধবন্ত। কিন্তু এই দহন কার্য কার আদেশে করলো? পৃথু উপদিষ্টাং। দেখো দুদুহুটা কি কর্মক্রিয়া? মনে করো, দেখো দুহ জাজ পর দণ্ড রুধিপতি চিব্রু শাসু জি মন্থমুষাম, ওতে দ্বিতীয়ান্ত পদ হয়, সেই জন্য ধরিত্রীম। ধরিত্রীমের যেহেতু দ্বিতীয়ার এক বচন স্ত্রীলিঙ্গের, সেই জন্য পৃথুনা উপদিষ্টাং। পৃথুর দ্বারা, বৈনের দ্বারা উপদিষ্ট হয়ে তোমার এখানে দ্বিতীয়ান্ত পদ হচ্ছে তোমার দ্বিকর্মক্রিয়া বলে প্রযোজকত্বেপি শৈলানাম, এই কাজের জন্য এখানে তোমার দ্বিতীয়ান্ত পদ হচ্ছে। ঠিক আছে? অতএব এখানে বুঝতে হবে যে এই যে দেবতা, এই যে হিমালয়, এই হিমালয় কিন্তু বিশেষ রত্ন। কেন এর নাম নগাধিরাজ? হিমালয় কেন প্রথমে শ্লোকেই বলেছে নগাধিরাজ? কেন নগাধিরাজ? তার কারণ এই পর্বত হিমালয় বহু রত্নের আকরস্থল, সেই জন্য তার নাম হচ্ছে নগাধিরাজ। ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় আমি বলে দিই পরিষ্কার, এখানটায় কোনো সন্দেহই নেই। এখানে তোমার তুল্যযোগিতা অলংকার হচ্ছে, আর এখানটায় তুমি, হ্যাঁ, তুল্যযোগিতায় অলংকারই সবচেয়ে বলা ভালো। এখানে তুল্যযোগিতা হিমালয়ের বর্ণনা হচ্ছে প্রকৃত, তার সাথে সাথে ঔষধি রত্ন প্রভৃতিরও বর্ণনা পাওয়া যাচ্ছে। হিমালয়ের বর্ণনার সাথে সাথে হিমালয়টা প্রকৃত উপমেয়, তার সাথে সাথে হিমালয়ের মধ্যে বিদ্যমান যে বিভিন্ন ঔষধি রত্ন, এইগুলোরও দহন কার্য হচ্ছে। শুধু হিমালয়ের দহন কার্য হচ্ছে না, হিমালয়ের দহন কার্য থেকে রত্ন এবং মহৌষধি, সঞ্জীবনী প্রভৃতির যে উৎপন্ন হচ্ছে দহন কার্য রূপ ক্রিয়াটা, দুদিকেই হচ্ছে। হিমালয়ের দহন কার্য হচ্ছে একদিকে, আবার একইভাবে দহন কার্য হচ্ছে এই ঔষধি রত্ন, এগুলোরও প্রকারান্তরে দহন কার্য হয়ে যাচ্ছে। একটা ক্রিয়া একসাথে একক্ষণে দুটো বস্তুর যদি কার্যটা সমাপন করে এবং সেটা উপমার দ্বারা যদি হয়, তখন তাকে বলা হয় তুল্যযোগিতা অলংকার। ঠিক আছে? এবং এটা মাথায় রাখতে হবে, এটা পুরাতাত্ত্বিক একটা বর্ণনা রয়েছে। এই পুরাতাত্ত্বিক বর্ণনাটা হচ্ছে পৃথুর উপদেশে, বেনের উপদেশে এই কার্যটা কিন্তু এটা হচ্ছে। এবং এর যে যদি রেফারেন্সটা কালিদাস কোথা থেকে পাচ্ছেন, এই পুরাকালের এই বর্ণনা রেফারেন্সটা কোথা থেকে পাচ্ছেন, তাহলে বলতে হবে পৌরাণিকী বার্তাটা পাওয়া যাচ্ছে শ্রীমদ ভাগবত। দেখো নিচেই লেখা আছে ইতি ইত্যাদি পৌরাণিকী বার্তা শ্রীমদ ভাগবত পুরাণের ৪র্থ স্কন্ধেতে পাওয়া যাবে। স্যার বলছি এই বইটাই কি ওই বইটা যেটা আপনি বলছিলেন? হ্যাঁ, আমার কাছে তো এইটাই রয়েছে। এই যে এটা কি বই? এটা কি গুরুনাথ বিদ্যানিধি? হ্যাঁ, ওকে ওকে ওকে। ঠিক আছে। তোমার কাছে এই বই নেই? আমার কাছে যেটা রয়েছে ওখানে এরকম ডিটেলিং এ এতটা লেখা নেই। আর এই দ্বিতীয় স্বর্গটা আমি তো জাস্ট একটা ছবি পেয়েছিলাম, ওইটা অর্ডার করেছি। এটা অনেক পুরনো বই তো, আমি অনেক পুরনো বই, 1377 সালের বই এটা। হয়তো ওটাতে তুমি এরকম এত ডিটেলিং নেই যেটা দেখলাম আর কি। এই যে এইরকম বই আমি পুরনো মার্কেট থেকে একসময় এই বইটি পেয়েছিলাম, অনেক পুরনো, ছেঁড়া, দেখবে পুরোটাই বই, ছেঁড়া বই একদম। ঠিক আছে, এতটাই তাহলে থাক আজকে। ঠিক আছে।